ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। পি ব্লক ক্লাস 4B, অ্যালোট্রপি অফ দ্য কার্বন। সবার মধ্যে কিন্তু অ্যালোট্রপি আছে, তোমাদের মধ্যে অ্যালোট্রপি আছে। অ্যালোট্রপি মানে কি? মানে তুমি পড়ার ব্যাচে বন্ধুদের সাথে যখন থাকছো, আলোচনা করছো, তখন তোমার একটা রূপ। আবার বাড়িতে যখন বাবা মা সামনে থাকছে তখন একটা রূপ। আবার স্পেশাল ফ্রেন্ডের সাথে থাকছে যখন, তখন একটা রূপ। স্কুলে টিচারের সামনে যখন থাকছো তখন একটা রূপ। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রূপ তোমার, এটাই অ্যালোট্রপি। অ্যালোট্রপির বাংলা হচ্ছে বহুরূপতা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট রূপ। তো কার্বনেরও যেমন ডিফারেন্ট ডিফারেন্ট রূপ আছে, ঠিক আছে? তো কার্বনের একদম ফার্স্ট যেটা দুটো মেন যে রূপ, সেটা হচ্ছে ক্রিস্টালাইন আর অ্যামারফাস। মানে ক্রিস্টালাইন মানে একটা ডেফিনাইট শেপ থাকবে, নির্দিষ্ট আকার থাকবে। আর একটা রূপ হচ্ছে কি, ডেফিনাইট কোনো শেপ থাকবে না, মানে নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে? তো ক্রিস্টালাইন, দেখো এটা তোমরা ছোটবেলায় পড়েছো, ক্রিস্টালাইন বা নিয়তাকার রূপভেদের চারটে ক্যাটাগরি: ডায়মন্ড, হিরক, গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানোটিউব, ঠিক আছে? আর অ্যামারফাস অনিয়তাকারের চারটে রূপ, কি কি? চারকোল, সুট যেটাকে ঝুল বলে, কোক আর গ্যাস কার্বন, ঠিক আছে? তো এখন ক্রিস্টালাইনের মধ্যে সবথেকে বিশুদ্ধতম, পিওরেস্ট, সেটা হচ্ছে ফুলারিন। আর অ্যামারফাসের মধ্যে সবথেকে বিশুদ্ধ হচ্ছে সুট, মানে ঝুল। তুই বলবে ঝুল আবার বিশুদ্ধ, মানে এটা আবার কি? হ্যাঁ, তোমার যদি বলি বিশুদ্ধ বীজ, তাহলে কোন বীজ? যে বীজ খেলে মানে সঙ্গে সঙ্গে মারা যাবে, সেটা তো বিশুদ্ধ হবে। তো এটা তুমি বিশুদ্ধ মানে কি, তুমি কি খাওয়া, কোন খাবার বিশুদ্ধ আমি বলছি, আমি কোন কার্বনটা বেশি বিশুদ্ধ। মানে ঝুলের মধ্যে শুধু কার্বনই থাকে, অন্যগুলোতে কার্বনের কোনটার বিশুদ্ধ বলছে সেটা তো একটা ব্যাপার। বিশুদ্ধ বীজ মানে বীজটা 100% থাকবে, তাই না? বিশুদ্ধ খাবার মানে সেখানে খাবারটা 100% থাকবে। তো ঝুল এমন একটা জিনিস, তো সেখানে কার্বনটা 100% আছে। তো অন্য গ্রাফাইট ফ্রাফাইটে দেখা যাবে কার্বনের সাথে অন্য পার্টিকেল থাকছে, তার মানে সেটা বিশুদ্ধ নয়। বোঝা গেল ব্যাপারটা? তো ঝুল হচ্ছে বিশুদ্ধতম অ্যামারফাসের মধ্যে। তো এখন কোনটা কি, তার স্ট্রাকচারাল ইউনিট, কেন এতগুলো রূপ, ঠিক আছে? কার্বন তো সবাই কার্বন, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কেন রূপ হলো, তাই না? সেটা নিয়ে আমরা আলোচনা করতে হবে। তো এই যে ডায়মন্ড বলছো, হীরক, ঠিক আছে? ডায়মন্ডে কার্বনটা কিরকম ভাবে থাকে জানো? একটা কার্বন চারটে কার্বনের সাথে বন্ড করে থাকে, প্রত্যেকটা কার্বন চারটে করে বন্ড করে থাকে, এরকম টেট্রাহেড্রালি, প্রত্যেকটা কার্বন চারটের সাথে, ঠিক আছে? এরকম ভাবে একটা বড় চেন তৈরি করে। আরো এর সাথে আরো আছে, আমি আর লিখলাম না, এইভাবে চারটে বন্ড করে থাকে। কার্বনের তো এমনি লাস্ট সেলে চারটি ইলেকট্রন, তো চারটি ইলেকট্রনই চারটে বন্ড করে ফেলেছে। কিন্তু গ্রাফাইটের মধ্যে এরকম দেখবে ষড়ভুজ হয়ে থাকছে, ঠিক আছে? হেক্সাগোনাল ক্রস প্যাকিং এইরকম ভাবে থাকে গ্রাফাইটের মধ্যে। এরকম একটা লেয়ার আর একটা এরকম লেয়ার, দেখো এরকম লেয়ার হচ্ছে। দেখো এই গ্রাফাইটে এরকম লেয়ার থাকে, মানে এইরকম লেয়ার, আবার আরেকটা লেয়ার, এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এর নিচে আবার এরকম একটা লেয়ার থাকবে, আবার একটা লেয়ার থাকবে। লেয়ারের মাঝখানে দেখো এরকম গ্যাপ থাকে, বুঝতে পারলে? এগুলো গ্যাপ। যাই হোক, তো এখানে একটা ব্যাপার দেখো, এখানে একটা কার্বন দেখো ম্যাক্সিমাম তিনটে বন্ড করছে। তুমি বলবে এখানে তো দুটো, এখানে আরো এরকম ষড়ভুজ আছে, সেটা তো দেখানো সম্ভব না, এরকম তাহলে বড় স্ট্রাকচার হবে। তো একটা কার্বন যেহেতু তিনটে করে বন্ড করছে, তার মানে একটা বন্ড হচ্ছে না, তার মানে কার্বনের একটা এক্সট্রা ইলেকট্রন কিন্তু এর মাঝখানে থেকে যাচ্ছে, যেটা কিন্তু কেলাসের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, ফ্রি ইলেকট্রন যেটাকে বলা হয়। কিন্তু দেখো হীরক বা ডায়মন্ডের মধ্যে কিন্তু সবকটা ইলেকট্রনই কাজে লেগে গেছে, বন্ড ফর্মেশন করে ফেলেছে, কোনো ফ্রি ইলেকট্রন নেই। তো এর ফ্রি ইলেকট্রন আছে মানে কি হবে? এ কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টিভ হবে, মানে তড়িৎ পরিবাহী হবে। এ কিন্তু তড়িৎ পরিবাহী হবে না, ঠিক আছে? শুধু তাই নয়, কার্বনের চারটে বন্ড হয়েছে বলে এর হাইব্রিডাইজেশন হবে sp3, আর এর তিনটে করে বন্ড হয়েছে বলে এর হাইব্রিডাইজেশন হবে sp2। দেখো একই কার্বন, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি হচ্ছে, ঠিক আছে? আর কি হতে পারে? দেখো এর, দেখো একটা স্ট্রাকচারের মধ্যে মাঝখানে গ্যাপ কম। এর দেখো একটা লেয়ার আর একটা লেয়ারের মাঝখানে দেখো কত বড় গ্যাপ রয়েছে। তাহলে গ্যাপ বেশি রয়েছে মানে বুঝতে পারছো না, ডেনসিটি, ঘনত্বটা কম হবে, এর ঘনত্ব বা ডেনসিটি বেশি হবে। শুধু তাই নয়, এই লেয়ার আর এই লেয়ার মাঝখানে গ্যাপ থাকার জন্য তুমি যদি প্রেসার দাও, একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ার এরকম স্লিপ করে যায়, এরকম স্লিপই হয়। ওই জন্য এটা লুব্রিকেটিং বা সফট টাইপের হয়, মানে পিচ্ছিলকারক নরম পদার্থ হয়। কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার না, একদম রিজিড সিস্টেম, ওই জন্য এটা শক্ত হয়। এর মেল্টিং পয়েন্টটাও কিন্তু হাই হয়, বুঝে গেল? মেল্টিং পয়েন্টও কিন্তু প্রচন্ড হাই হবে। তো এখন এই হচ্ছে ডায়মন্ড গ্রাফাইট নিয়ে আলোচনা করলাম।
ফুলারিন এটা ঠিক ফুটবলের মতো দেখতে, মানে একটা বড় ফুটবল, এবার ফুটবলের মধ্যে আবার অনেকগুলো সরভুজ পঞ্চভুজ থাকতে পারে, জুড়ে 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 ফুলারিন হবে। এর আবার দুটো ক্যাটাগরি আছে, একটা C60 একটা C70, মানে একটা 60খানা কার্বন একটা 70খানা কার্বন নিয়ে তৈরি, ঠিক আছে? দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা বাকি বল বলে, একটা রাগবি বল বলে, ঠিক আছে? কার্বন ন্যানো টিউবটা কিরকম দেখতে? সিলিন্ড্রিক্যাল ফর্ম। এখানেও এরকম মানে কার্বন আছে, বাট সিলিন্ড্রিক্যাল ফর্ম, মানে একটা সিলিন্ডারের মতো দেখতে লাগবে, সেটাকে বলে কার্বন ন্যানো টিউব। মানে এইটা মেইনলি বুঝতে পারছো, ক্রিস্টালাইন বলছি মানে কি, ডেফিনাইট শেপ, নির্দিষ্ট আকার, মানে আকৃতি ডিফারেন্ট ডিফারেন্ট দেখছো, ডায়মন্ডের এক ধরনের শেপ, গ্রাফাইটের এক ধরনের শেপ, ফুলারিনের এক ধরনের শেপ, কার্বন ন্যানোটিউবের এক ধরনের শেপ। এই ডিফারেন্ট ডিফারেন্ট শেপের জন্য কার্বনের ডিফারেন্ট ডিফারেন্ট রূপ হচ্ছে, সেই জন্য এটা ক্রিস্টালাইন অ্যালোট্রপের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো অ্যামারফাস যেটা তোমাদের বুঝতে হবে, অ্যামারফাসের কিন্তু পার্টিকুলার শেপ নেই, তাহলে এতগুলো রূপ হলো কি করে? এটা প্রসেসের উপর ডিপেন্ড করে রূপ হয়েছে। এটা যেমন স্ট্রাকচার মানে শেপের উপর ডিপেন্ড করে, এটা প্রসেসের উপর, মানে কোন প্রসেসে কার্বনটা তৈরি করেছো। কার্বন কোন প্রসেসে তৈরি করেছো মানে দেখো, চারকোল, সুট বা ঝুল, কোক, গ্যাস কার্বন। তুমি দেখবে কোনো কাঠ, মানে উনুনে যখন কেউ রান্না করে দেখবে, কাঠ যখন পোড়ানো হয়, কাঠ দিয়ে যখন রান্না করা হয়, জাস্ট দেখবে ওপরে যে কাঠগুলো রাখা হয় দেখবে সেগুলো দেখবে ছাই হয়ে গেছে, আর তলায় দেখবে যে কাঠগুলো আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে যদি দেখো, সেই কাঠগুলো কিন্তু ছাই হয় না, দেখবে কালো কালারের একটা কাঠ কয়লা তৈরি হয়েছে, মানে পুরো ছাই হয়নি। ওই যে কাঠ কয়লাটা, ওটা হচ্ছে কার্বন, যেটাকে আমরা চারকোল বলি। আচ্ছা, নিচের ওপরেরটা ছাই হয়ে গেল, নিচেরটা কাঠ কয়লা কেন হলো? ওপরে কি হয় বলতো, এয়ারটা পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, সেই জন্য পুরো পুড়ে যাচ্ছে, সম্পূর্ণ দহন হচ্ছে, কমপ্লিট কম্বাসন হচ্ছে, সেই জন্য কিন্তু মানে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু নিচে কিন্তু অক্সিজেন বেশি পাচ্ছে না, অল্প অক্সিজেন বা অক্সিজেন একদমই পাচ্ছে না। মানে অল্প অক্সিজেন বা একদম অক্সিজেন না পেলে যদি কোনো কম্বাসন হয় বা দহন হয়, সেটাকে আমরা বলি অন্তর্ধূমপাতন, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। সেটা করলে যেটা হয় সেটা হচ্ছে চারকোল। চারকোলটা দু রকম হতে পারে, একটা ভেজিটেবল, একটা অ্যানিমেল। ভেজিটেবল অ্যানিমেল মানে কাঠ কয়লা, মানে উডটাকে বলছি, কাঠ নিয়ে করলে কাঠ কয়লা। সুগার, চিনি নিয়ে তুমি করবে, সেটা হবে শর্করা অঙ্গার, যেটাকে বলে বাংলায়। বোন, হাড়, যেটা হাড় গুঁড়ো দিয়ে করলে অস্থি অঙ্গার পাবে। ব্লাড, রক্ত নিয়ে করলে বলবে রক্ত অঙ্গার বাংলায় বলে, ঠিক আছে? তো এগুলো সবই চারকোল, এই প্রসেসের উপর ডিপেন্ড করে হচ্ছে। ঝুলটা কি? সুট। যে কোনো কেরোসিন, লম্প পম্প যে জ্বালায়, লম্প জ্বালালে দেখবে ওই যে ধোঁয়াটা ওঠে না, কালো কালো ধোঁয়া উঠলে দেখবে ওপরে দেখবে না কালো একটা ঝুল মতো হয়ে গেছে, ওইটাই ঝুল বলছি, মানে যেটা কার্বনই, কিন্তু ওর মধ্যে একদম পিওর 100% কার্বন আছে, ওটাও একটা কার্বনের অ্যালোট্রপ। কোক গ্যাস কার্বনটা কি? কয়লাকে পোড়াবে, এটা বললাম কি কেরোসিনকে পোড়াবে, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এই সবগুলো। কোক গ্যাস কার্বনটা শুধুমাত্র কয়লাকে পোড়াতে হবে। কয়লা পোড়ালে দেখবে কয়লা পোড়ানোর পর নিচে যেটা পড়ে থাকবে সেটাকে বলবো গ্যাস কার্বন, কোক। কয়লা পোড়ানোর সময় নিচে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা বলছি কোক। আর কয়লা পোড়ানোর সময় যে ধোঁয়াটা হয়, ঠিক যেমন কেরোসিন পোড়ালে যে ধোঁয়াটা হয়, কেরোসিন পোড়ালে যেটা ধোঁয়া হয় সেটা ঝুলে পরিণত হয়, আর কয়লা পোড়ালে যে ধোঁয়াটা হয় ওপরে গিয়ে জমে গেলে যেটা হবে সেটা হচ্ছে গ্যাস কার্বন। এই ডিফারেন্ট প্রসেসের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট অ্যালোট্রপ, বুঝা গেল? তো এই হচ্ছে টোটাল অ্যালোট্রপ। দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন্স গুলো কেমন থাকছে, বিশেষত এই ক্রিস্টালাইনের মধ্যে দেখো, এই যে দুটোর মধ্যে আমাদের কোয়েশ্চেন থাকতে পারে কার হাইব্রিডাইজেশন স্টেট কত, এর হাইব্রিডাইজেশন স্টেট sp3, এর হাইব্রিডাইজেশন স্টেট sp2, কার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকছে, এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকছে, এর মধ্যে ফ্রি ইলেকট্রন নেই, মানে এটা কন্ডাক্টিভ হচ্ছে, এটা কন্ডাক্টিভ হচ্ছে না, ঠিক আছে? তার মানে এই অ্যালোট্রপের কিন্তু ডিফারেন্ট কি প্রসেস, স্ট্রাকচার এবং স্ট্রাকচারাল ডিফারেন্সের জন্য কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু এই অ্যালোট্রপ সম্পর্কে পুরো ডিটেলস আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা পি ব্লক গ্রুপ 13 পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্রুপ 14ও আমরা প্রায় শেষের পথে। পরের দিন আরো মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আসবো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।